নমস্কার। আমরা আজকে একটু কথা বলি ব্লাড সুগার বা ডায়াবেটিস মেলাইটাস নিয়ে। ও হ্যাঁ, তার আগে বলি আপনাদের সকলকে শিবপ্রসাদের দ্য মেডিকেল জার্নালিস্ট চ্যানেলে স্বাগত। ব্লাড সুগার, ব্লাড প্রেশার অর্থাৎ ডায়াবেটিস মেলিটাস, হাইপারটেনশন, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার যাই হোক না কেন, অর্থাৎ ভ্যারিয়েশন ইন দ্য ব্লাড প্রেশার, ভ্যারিয়েশন ইন দ্য ব্লাড সুগার, এইগুলো এখন খুবই কমন ডিসঅর্ডার। অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছে, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছে, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, সব রকম চেষ্টা করছে, হোম ট্রিটমেন্ট করছে, বিভিন্ন চেষ্টা করছে যে কীভাবে কীভাবে এই ব্লাড প্রেশার, ব্লাড সুগার এদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। চলুন জেনে নিই। আমাদের শরীরে রক্ত প্রবাহ যে সিস্টেমটি রয়েছে তার নাম হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। সেই কার্ডিওভাস্কুলার সিস্টেমে রক্ত শরীরের এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছায়, এক স্থান থেকে অন্য স্থানে যায়, প্রবাহিত হয়, এবং ফুসফুস থেকে অক্সিজেন, আমরা যে প্রশ্বাস নিচ্ছি এই প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেন আমাদের ফুসফুসে প্রবেশ করছে, সেই অক্সিজেন রক্ত প্রবাহের হিমোগ্লোবিনের মাধ্যমেই শরীরের কোষে কোষে পৌঁছে যাচ্ছে। এবং আমরা যে খাবার খাচ্ছি, যে খাদ্য গ্রহণ করছি, সেই খাদ্য কিন্তু পাকস্থলী এবং ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্তে শোষিত, স্টোমাক এবং ইন্টেস্টাইনে শোষিত হয়ে তার যে ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্যের কণাগুলো, পুষ্টি কণাগুলো, সেগুলো রক্তের মাধ্যমেই প্রবাহিত হয়ে কোষে কোষে পৌঁছে যাচ্ছে। দুটো জিনিস দরকার, এক হচ্ছে খাদ্য কণা আর দুই হচ্ছে অক্সিজেন। এই দুটো হলেই চলবে। কি চলবে? এই জৈবিক দেহ, জৈবিক প্রক্রিয়া সব কিছু চলবে। এগুলো এসেন্সিয়াল, সেটা অতি আবশ্যক। আমরা যে খাদ্য গ্রহণ করি বায়োলজিক্যালি অ্যান্ড বায়োকেমিক্যালি, অর্থাৎ জৈব রাসায়নিকভাবে, সেই খাদ্য কিন্তু প্রধানত তিন প্রকারের হয়: কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য, ফ্যাট জাতীয় খাদ্য, আর 3 নম্বর হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য বা আমিষ জাতীয় খাদ্য। এখন কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, এই তিনটি গ্রুপ রয়েছে খাদ্যের মধ্যে। এদের মধ্যে কার্বোহাইড্রেট বা শর্করা, এই খাদ্যগুলো শরীরে যখন প্রবেশ করে সেখানে পাকস্থলীতে এবং ক্ষুদ্রান্তে এরা ভেঙে গিয়ে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ তৈরি করে বিভিন্ন উৎসেচকের সঙ্গে। অবশ্যই উৎসেচকের সাহায্যে, উৎসেচকের ভূমিকা রয়েছে খুবই। সেই গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজকে আমরা কিন্তু বলছি ব্লাড সুগার। তাহলে ব্লাড সুগার, দিজ আর সুগারস, এরা হচ্ছে সুগার। হ্যাঁ, এরা হচ্ছে সুগার। যেটা কার্বোহাইড্রেট ভেঙে গিয়ে, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য ভেঙে গিয়ে তৈরি হলো, জটিল খাদ্য ভেঙে গিয়ে সরল কণায় তৈরি হলো ব্লাড সুগার। এই ব্লাড সুগার যখন পৌঁছলো রক্ত প্রবাহে, কেন পৌঁছবে? স্বাভাবিকভাবেই একটু আগেই বললাম যে খাদ্য কণা রক্ত প্রবাহের মাধ্যমেই কোষে কোষে পৌঁছয়। তো রক্ত প্রবাহে পৌঁছলো, ওখান থেকে রক্ত প্রবাহের মাধ্যমে প্রবাহিত হয়ে যে স্থানে শক্তি উৎপাদন প্রয়োজন, যে স্থানে সাংগঠনিক কাজকর্ম প্রয়োজন, সেখানে গিয়ে এই খাদ্য কণাগুলো প্রবেশ করবে এবং কাজে লাগবে। কিন্তু কোষে কোষে পৌঁছানোর জন্য একটি বিশেষ হরমোনের কার্যকলাপ, বিশেষ হরমোনের ভূমিকা এখানে অতি আবশ্যক। প্যানক্রিয়াস বা অগ্নাশয়, প্যানক্রিয়াস বা অগ্নাশয়কে আমরা এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন, বোথ এক্সোক্রাইন এন্ডোক্রাইন ফাংশন আমরা প্যানক্রিয়াসে দেখতে পাই। প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন ফাংশনে আমরা দেখতে পাই ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন এবং কিছু প্যানক্রিয়াটিক পলিপেপটাইড তৈরি করে। কিন্তু কখন কোন হরমোন কাজ করবে সেটা নির্ভর করবে শরীরের প্রয়োজনের উপরে। দেখা গেল যে কোষে খাদ্যকণা, কোষে গ্লুকোজের পরিমাণ কম, রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি, তখন ইনসুলিনের প্রভাবেই কোষ পর্দায় বিভিন্ন ইনসুলিনের রিসেপ্টর রয়েছে, সেই ইনসুলিনের রিসেপ্টরগুলো ইনসুলিন হরমোনটি যুক্ত হলে তবেই কিন্তু গ্লুকোজ কোষের মধ্যে প্রবেশ করবে এবং পরবর্তী কোষের মধ্যে যা কিছু কার্যকলাপ প্রক্রিয়া সম্পন্ন হবে সব কিছু এই হরমোনের প্রভাবেই হয় এবং রিসেপ্টরের, হরমোনের সঙ্গে রিসেপ্টরের সংযুক্তি হলে তবেই সম্পন্ন সম্ভব। চলুন কোথায় যাবেন? বিষয় গভীরে। আমরা খাদ্য গ্রহণ করলাম,
খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা লিপিড সব রকমের খাবারই রয়েছে, সঙ্গে রয়েছে ভিটামিনস, মিনারেলস, বেসিক্যালি ওয়াটার। এবার হবেটা কি, এখানে দুভাবে বলি। প্রথমে স্টুডেন্টদের জন্য একটু বিশেষভাবে বলি। কি হয়, রক্তে গ্রেডিয়েন্ট, অর্থাৎ আমরা জানি যে ব্যাপন প্রক্রিয়ায় উচ্চ ঘনত্বের স্থান থেকে বস্তু কণা বা পার্টিকেলস নিম্ন ঘনত্বের স্থানে প্রবাহিত হয়। এটা হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। প্রোটিন মিডিয়েটেড ডিফিউশন রয়েছে, চ্যানেল মিডিয়েটেড ডিফিউশন রয়েছে। এই যে গৃহীত খাদ্য ভেঙে যখনই অন্ত্র, আমাদের ইন্টেস্টাইন বা স্টোমাকে রয়েছে, খাদ্য ভেঙে এনজাইমের প্রক্রিয়ায় খাদ্য ভেঙে গিয়েছে, এগুলো রয়েছে। এবার এগুলো শোষিত হয়ে রক্তে প্রবেশ করলো, রক্ত প্রবাহে প্রবেশ করলো। সেই বিশেষ প্রক্রিয়াগুলো আমরা এই ভিডিওতে যাচ্ছি না, এগুলো পরে আমরা আবার বিভিন্ন টপিক চুজ করে বেছে সেগুলো আলোচনা করব। এই যে খাদ্য গেল, এই খাদ্য এবার কোষে তখনই প্রবেশ করবে যদি কোষের কোষ পর্দায় কি হয়, কার্বোহাইড্রেট থেকে ভেঙে যে সুগারগুলো পাওয়া গেল, এই সুগারগুলো কিন্তু এমনি গিয়ে কোষের মধ্যে, মানে যেরকম জানালা দিয়ে হাওয়া ঢুকে যায় এভাবে ঢুকবে না। ওরা কি হয়, গেল গিয়ে কোষ পর্দার কিছু বিশেষ রিসেপ্টর রয়েছে, সেই রিসেপ্টরগুলো কি, ইনসুলিন ডিপেন্ডেন্ট রিসেপ্টর বা ইনসুলিন রিসেপ্টর, IR। ইনসুলিন এসে রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে চ্যানেলটি খুলে গেল এবং সুগার পার্টিকেল বা সুগার মলিকিউলগুলো কোষের মধ্যে প্রবেশ করলো। এইবার কোষের মধ্যে চলবে গ্লাইকোলাইসিস আছে, ক্রেবস সাইকেল আছে, টার্মিনাল ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে টার্মিনাল রেসপিরেশন রয়েছে। এগুলির মাধ্যমে বিভিন্ন অর্থাৎ যেটাকে আমরা কোষীয় শ্বসন যেগুলো আমরা পড়েছি, সেগুলোর মাধ্যমে শক্তি উৎপন্ন হবে এবং শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্য সম্পন্ন হবে। ভেরি গুড। কিন্তু মূল কথা হচ্ছে, কোষে যদি প্রয়োজন থাকে সুগারের, তাহলেই সুগার কোষের মধ্যে প্রবেশ করবে, কারণ ভেতরে কম বাইরে বেশি প্রবেশ করবে। কিন্তু এমনি প্রবেশ করবে না, ইনসুলিনের প্রভাবে প্রবেশ করবে। ইনসুলিন কি করবে, এই গ্লুকোজকে কোষের ভেতরে প্রবেশ করতে সাহায্য করবে এবং কোষের ভেতরে ইনসুলিন গিয়ে কি করবে, ওই গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট বা রূপান্তরিত করবে। মজার ব্যাপার হলো, প্যানক্রিয়াস থেকে আরেকটি হরমোন ক্ষরণ হয় যার নাম হচ্ছে গ্লুকাগন। সেই গ্লুকাগন কি করে, আবার ওই গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে, হ্যাঁ, রক্তে। সেটা কখন প্রয়োজন হয়, যখন মানুষ অনেক উপবাস করে, অনেকক্ষণ খায় না, শরীরে রক্তে কার্বোহাইড্রেট বা সুগার কম থাকে, তখন এই গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করতে হয় যাতে গ্লুকোজের সাপ্লাইটা ঠিক থাকে। রক্তে স্বাভাবিকভাবে গ্লুকোজের মাত্রা, আমরা ফাস্টিং সুগার যেটাকে বলি, এটা প্রায় এখন, আগে 70 থেকে 80 মিলিগ্রাম পার ডেসিলিটার বলা হতো, কিন্তু এখন প্রায় 70 থেকে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার ধরা যায়। তাহলে ইনসুলিন এলো, গ্লুকোজের ব্যবহার হলো। মজাটা কি হয়, ব্লাড সুগার বা এই যে রোগটিতে, এর দুটো টাইপ রয়েছে, টাইপ 1, টাইপ 2, ডায়াবেটিস মেলিটাস রয়েছে এবং ব্লাড সুগার রয়েছে। আমরা প্রথমে আলোচনা করি টাইপ 1। টাইপ 1-এ কি হয়, প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিনটা ক্ষরণ হচ্ছে, আইলেটস অফ প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে একটা সেল কলোনি রয়েছে, কলোনি থেকে ইনসুলিন ক্ষরণ হয়, যে ইনসুলিনটা কাজ করে। ওই কোষগুলো যদি কাজ করা বন্ধ করে দেয় বা কোনোভাবে নষ্ট হয়ে যায় বা ওদের কাজে কেউ বাধা দান করে, তাহলে কিন্তু ইনসুলিন তৈরি হবে না, ইনসুলিন রক্তে আসবে না এবং গ্লুকোজগুলো ব্যবহার হওয়া বন্ধ হয়ে যাবে, রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। একটা কারণ, একটা দিক হলো। টাইপ 2-তে কি হয় না, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু এই রিসেপ্টরগুলো কাজ করছে না, ফলে ইনসুলিন এসে যুক্ত হতে পারছে না এবং গ্লুকোজ কোষের ভেতরে প্রবেশ করতে পারছে না। এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। আরে এই তো অদ্ভুত ব্যাপার, রক্তে রয়েছে গ্লুকোজ, কোষের মধ্যে ঢুকতে পারছে না কেন, রিসেপ্টর অর্থাৎ জানালা দরজাগুলো কাজ করছে না, তাই হাওয়া ঢুকতে পারছে না।
এই জানালা দরজাগুলো খোলে কোন তালায়? না ইনসুলিনের তালায়। তাহলে ইনসুলিন জানালা দরজাগুলো যে রিসেপ্টরগুলো আছে, রিসেপ্টরের সঙ্গে যুক্ত হচ্ছে না। কিভাবে একটি হরমোন রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়, কিভাবে সিগন্যালিং পাথওয়ে দিয়ে বা বাকি কি বায়োকেমিক্যাল প্রসেসে কাজ হয়, সেটা আমরা অন্য ভিডিওয়ে জানবো। সেই জন্য আমাদের চ্যানেলে নজর রাখুন। এখন তাহলে রক্তে ব্লাড সুগার রয়েই গেল, কোষে ঢুকলো না, সেটা টাইপ 1 হোক টাইপ 2 হোক। এটাকেই আমরা বলছি হাই ব্লাড সুগার বা ডায়াবেটিস মেলাইটাসের পেছনে এটাই হচ্ছে বায়োকেমিক্যাল প্রসেস বা বায়োকেমিক্যাল মেকানিজম। ওকে, হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, সমস্যাটা যে শুধুমাত্র রক্তে গ্লুকোজের পরিমাণ ঘনত্ব বেড়ে গিয়েছে শুধুমাত্র সেটাই সমস্যা নয়। এখানে সমস্যাটি হয় কি, দেখা যায় যেসব মানুষের দেহে এই সমস্যাগুলি হয় তাদের দেহে আরও অনেক পার্শ্ববর্তী সমস্যা তৈরি হয়, বা যেগুলোকে আমরা কোমরবিডিটি বলি। আরও অনেক কমপ্লিকেশনস তৈরি হয়, আরও অনেক কিছু তৈরি হয়, যেগুলোকে একসঙ্গে আমরা বলি মেটাবলিক সিনড্রোম। মানুষ এখন এই মেটাবলিক সিনড্রোমে সবাই ভুগছে, যে বটবৃক্ষের সমস্ত ঝুড়ি এগুলো একসাথে, সেগুলোকে বলা হচ্ছে মেটাবলিক সিনড্রোম। তো এবার এলোপ্যাথি সিস্টেম, হ্যাঁ, আমরা বটবৃক্ষকে তো তুলতে পারা খুবই কষ্ট, সেক্ষেত্রে এলোপ্যাথিক সিস্টেম কি করে না ওই ঝুড়িটা কেটে দেয়। ফলে সামহাউ ব্লাড সুগার, হাই সুগারের যে খারাপ খারাপ প্রভাবগুলো রয়েছে, দিকগুলো রয়েছে, সেগুলো থেকে শরীরকে রক্ষা করা কিছুটা যায়, অনেক ক্ষেত্রেই অনেকখানি যায়। আর ব্লাড সুগার শরীরে বেশি, হাইপারগ্লাইসেমিয়া বা হাই ব্লাড সুগার হলে শরীরে কী কী সমস্যা তৈরি হয়, সেটা চোখ থেকে, ব্রেইন থেকে, লিভার, কিডনি, সব আমরা অন্য ভিডিওয়ে আলোচনা করব। তবে এই মেটাবলিক সিনড্রোম একসাথে যদি ট্রিটমেন্ট করতে হয় তাহলে দরকার একটা সেই রকম ট্রিটমেন্ট যেখানে পুরো একজন মানুষের সমস্ত রোগ, সমস্ত কষ্ট, রোগের সমস্ত লক্ষণ, কষ্ট সব কিছু মিলিয়ে যখন একটি ওষুধ আমরা যদি দিতে পারি, তাহলেই কিন্তু এই ইন্ডিভিজুয়ালাইজ করতে পারি সমস্ত রোগগুলোকে নিয়ে, মানুষের ভালো মন্দ সব কিছু নিয়ে ইন্ডিভিজুয়ালাইজ করতে পারি এবং ওষুধ দিতে পারি, তাহলে কিন্তু মেটাবলিক সিনড্রোমকে আমরা টাচ করতে পারবো। প্রোটিন লিপিডের কথা আমরা এখন বাদ দিই, এলাম কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য। এই কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য ভেঙে গিয়ে ছোট ছোট ইউনিটে রূপান্তরিত হয়, যেগুলোকে গ্লুকোজ, নাম বলেছিলাম গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এইগুলোকেই ব্লাড সুগার এলিমেন্টস বলা হয়। এইগুলোই ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে শোষিত হয়ে ব্লাড স্ট্রিমে এলো, ব্লাড স্ট্রিমের মাধ্যমে প্রবাহিত হয়ে কোষে কোষে পৌঁছবে। তো যখন টিস্যু স্পেসে বা কলা স্থানে ব্লাড গ্লুকোজ পৌঁছলো, তখনই ব্লাড গ্লুকোজ তো রক্ত প্রবাহ তো এক জায়গায় থেমে নেই, চারিদিকে যাচ্ছে। রক্তপ্রবাহ প্যানক্রিয়াসেও যাচ্ছে, প্যানক্রিয়াসের কোষে যখন গ্লুট ট্রান্সপোর্টারের মাধ্যমে ব্লাড গ্লুকোজ প্রবেশ করলো, তখন সেখান থেকে ইনসুলিন সিক্রেশন মেকানিজম কাজ করলো এবং ইনসুলিন সিক্রেট হলো ব্লাড স্ট্রিমে। সেই ইনসুলিন ব্লাড স্ট্রিমে ফ্লো করতে করতে টিস্যু স্পেসে এলো, টিস্যু স্পেসে এসে কোষের কোষ পর্দায় ইনসুলিন রিসেপ্টর রয়েছে, সেই ইনসুলিন রিসেপ্টরের সঙ্গে যুক্ত হলে কোষের ভেতরে গ্লুকোজ প্রবেশ করলো। যে রিসেপ্টরটি রয়েছে সেই রিসেপ্টরটি দুটো সাব ইউনিট, একটা আলফা সাব ইউনিট যেটি কোষপর্দার বাইরে লেগে থাকে এইরকম, আর বিটা সাব ইউনিটটা এরকম কোষপর্দা বরাবর থাকে প্রস্থে, আর বিটা সাব ইউনিটের আরেকটা ইন্ট্রাসেলুলার পার্ট থাকে। তো আলফা এবং বিটা সাব ইউনিট নিয়ে যে ইনসুলিন রিসেপ্টর, এই ইনসুলিন রিসেপ্টরের সঙ্গে ইনসুলিন যুক্ত হলেই তবেই কিনা গ্লুকোজ কোষের মধ্যে প্রবেশ করবে। এবারে গ্লুকোজ কোষের মধ্যে প্রবেশ করলে কী কী হয়, কী হতে পারে, কতগুলো মেকানিজম বা কতগুলো পাথওয়ে রয়েছে, যে পাথওয়েগুলো দিয়ে গ্লুকোজের মেটাবলিজম বা বিপাক সম্পন্ন হবে বা গ্লুকোজের ইউটিলাইজেশন হবে। গ্লুকোজ ইউটিলাইজেশনের মূলত 3টি পথ রয়েছে। এক, গ্লাইকোলাইসিসের মাধ্যমে, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এর মাধ্যমে এটিপি আলটিমেটলি প্রোডাকশান হওয়া,
সেটা একটা হতে পারে। 2 কী হতে পারে না, লিভার এবং স্কেলিটাল মাসেল ফাইবারের সেলে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে সঞ্চিত হতে পারে। লিভার প্রায় 100 থেকে 120 মিলিগ্রাম গ্লাইকোজেনকে সঞ্চিত রাখে। আমরা যেখানে ছিলাম, রিসেপ্টর ইনসুলিন যুক্ত হলে গ্লুকোজ প্রবেশ করলো, তাহলে ব্লাড স্ট্রিম থেকে গ্লুকোজ কোষের মধ্যে চলে গেল। তাহলে এবার যদি ব্লাডের টেস্ট করা হয়, দেখা গেল গ্লুকোজ কম বা নর্মাল যেরকম থাকা উচিত আছেই, কিন্তু কোনোভাবে ইনসুলিন কাজ করতে পারলো না বা রিসেপ্টরের সঙ্গে যুক্ত হতে পারলো না, অথবা রিসেপ্টরের সঙ্গে যুক্ত হলেও ওই রিসেপ্টরটি ভেতরে গেল, পৌঁছে দিয়ে এলো, দিয়ে নিজে আর ফিরে এলো না। হ্যাঁ, এই পদ্ধতি কিন্তু হয়। রিসেপ্টরটি এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় কোষের ভেতরে চলে যায়, ওখান থেকে লাইসোজোমের মধ্যে দিয়ে রিসাইকেলড হয়ে আবার কোষ পর্দায় রিসেপ্টর হিসেবে ফিরে আসে। যদি এই পাথওয়েটা বা এই পথটা কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়, তাহলে ইনসুলিন রিসেপ্টরের রিসাইকেলটা হবে না, ফলে ইনসুলিন রিসেপ্টর আবার দ্বিতীয়বার কাজ করার জন্য অ্যাভেলেবেল থাকবে না। তখন আমরা কি বলবো কোষটি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি ইনসুলিন কাজ করতে পারছে না। এরকম আরও অনেক জৈবিক প্রক্রিয়া আছে যেখানে আমরা দেখব যে ইনসুলিন কাজ করতে পারছে না। আচ্ছা, যদি ইনসুলিন কাজ করে তাহলে গ্লুকোজ ভেতরে প্রবেশ করলে আইদার গ্লাইকোলাইসিসের মাধ্যমে এটিপি সিনথেসিস হবে, না হলে গ্লাইকোজেনেসিসের মাধ্যমে গ্লাইকোজেন সিনথেসিস হবে, না হলে HMP বা হেক্সোস মনোফসফেট শান্টের মাধ্যমে NADPH এবং 5 রাইবোজ 5 ফসফেট তৈরি হবে। এই রাইবোজ 5 ফসফেট কাজে লাগে নিউক্লিওটাইড ডিএনএ সিনথেসিস এইসব তৈরিতে কাজে লাগবে। NADPH থেকে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হবে, কোলেস্টেরল সিনথেসিস হবে। এটা অ্যাকচুয়ালি প্রোটন ডোনার এবং ট্রাইগ্লিসারাইড সিনথেসিস হবে। এগুলো আর অনেক কাজ রয়েছে। এক কথায় ইনসুলিন এমনভাবে ইন্টারলিঙ্কড, সেই কারণেই ইনসুলিন যদি কার্যপ্রণালীতে কোনো রকম সমস্যা সৃষ্টি হয়, পুরো শরীরের মেটাবলিজমটাই বিগড়ে যায়। সেই জন্য একে মেটাবলিজম সিনড্রোমেরই একটি পার্ট বলা হয় ব্লাড সুগারকে। আচ্ছা, আমরা এখন পর্যন্ত যা ডিসকাস করলাম, সেই ডিসকাশানের যে টার্মিনোলজি বা যে টার্মগুলো নিয়ে তোমাদের সমস্যা মনে হচ্ছে বা মনে হচ্ছে এগুলো আরও একটু খোলসা করে বলা দরকার আছে, সেগুলো কমেন্টে লেখো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো উইথ দ্য বেল আইকন নোটিফিকেশান টু বি সুইচড অন। থ্যাংক ইউ।